হ্যালো স্যার, দেখা যাচ্ছে স্যার? উপস্থিতি এত কম কেন? মাত্র 2 জন। ওরা তো আসার কথা ছিল, আমাদের জানাইলো আসতেছে। আমি স্যার ওদেরকে কি নক করবো স্যার? একটু বলে দেন, তাড়াতাড়ি শুরু করতে পারলে তো আপনাদেরই লাভ। জি স্যার, একটা মিনিট স্যার, স্যার আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, আমরা শুরু করি আজকের মতো লেকচার। গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম, সেখানে হচ্ছে যে আমাদের এই ফর্মুলাটা আমরা দেখে আসছিলাম যে ডেল্টা এক্স সমান সমান হচ্ছে গিয়ে হাফ 10⁻⁻n। এইটার মিনিং কি? মিনিং ছিল যে আমাদের কোনো একটা নাম্বার এক্স যদি একটা সংখ্যা হয় এবং এটা যদি কোনো একটা নির্দিষ্ট ডেসিমাল দশমিকের পরে একটা নির্দিষ্ট ঘর পর্যন্ত এইটাকে কারেক্টেড করা হয়, অথবা দশমিকের পর একটা নির্দিষ্ট ঘরে গিয়ে যদি এই সংখ্যাটাকে রাউন্ডিং এর মাধ্যমে এন্ড করে দেয়া হয়, তাহলে দশমিকের পরে যত ঘর পর্যন্ত এটা সংখ্যাটা সিগনিফিকেন্ট ডিজিট আছে সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে এন। তো সেই নাম্বারটার মধ্যে এররের পরিমাণ হবে ডেল্টা এক্স। এই ডেল্টা এক্স সমান হবে হাফ 10⁻⁻n, যেখানে n হচ্ছে গিয়ে দশমিকের পরে কততম ঘরে গিয়ে সংখ্যাটাকে রাউন্ডিং করা হয়েছে। আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা সূত্র দেখব। এটা হচ্ছে গিয়ে এরর ক্যালকুলেট করার জেনারেল ফর্মুলা, যেখানে এরর কোনো একটা ফাংশন যদি মাল্টিপল ভ্যারিয়েবল যুক্ত ফাংশন হয়, সিঙ্গেল হোক বা মাল্টিপল ভ্যারিয়েবল যুক্ত হোক, তাদের জন্য আমরা কিভাবে এরর ক্যালকুলেট করব। অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এফ সমান সমান এরকম হইতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম একটা ফাংশন যদি আমাদের দেয়া থাকে, তাহলে রিয়েল লাইফে অ্যাভেলেবল ফাংশন। তো এরকম একটা ফাংশন যদি আমাদের দেয়া থাকে, সেই ফাংশনগুলোর ভিতরে এরর ক্যালকুলেট করা বা
সেগুলো এররের ফর্মুলা কিভাবে আসবে সেটা আমরা এই স্লাইডটায় দেখব। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ইউ একটা ফাংশন, এবং ইউ কে তিনটা ভ্যারিয়েবলের ফাংশন ধরা হয়েছে। ধরে নেওয়া হয়েছে যে এই ইউ এক্স এর উপর নির্ভরশীল, ওয়াই এর উপর নির্ভরশীল এবং জেড এর উপর নির্ভরশীল। তাহলে এরা তিনজন তিনজন হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে তারা একজন আরেকজনের উপর নির্ভর করে না। তাহলে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইররটাকে ক্যালকুলেট করতে চাই, সেই ইররটার আমরা নাম দিব ডেল্টা এক্স। ওয়াই এর সাপেক্ষে যদি ইরর ক্যালকুলেট করতে চাই সেটার নাম দিব ডেল্টা ওয়াই। আর জেড ভ্যারিয়েবলের ইরর হচ্ছে গিয়ে ডেল্টা জেড। এখন ওভারঅল এই ফাংশনটা এক্স ওয়াই জেড এর বিভিন্ন সূচক, বিভিন্ন কনস্ট্যান্ট এগুলোর সাথে যুক্ত থাকতে পারে। পুরো ফাংশনটা হচ্ছে গিয়ে ইউ। তাহলে পুরো ফাংশনটার ভিতরে যদি ইরর ক্যালকুলেট করতে হয়, সেই ইররটাকে ধরতে হবে আমাদের ডেল্টা ইউ। এখন সেই ডেল্টা ইউ থেকে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু থেকে ফাংশনটা কতখানি সরে গেছে বা ইরর কতখানি সেটাই সংগঠিত হয়েছে, পুরোটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে ওভারঅল হবে ইরর সহ পুরো ফাংশনটার ভ্যালুয়েশন হবে ইউ প্লাস ডেল্টা ইউ। এখন এই ইউ যেহেতু এক্স ওয়াই এবং জেড এর উপর নির্ভরশীল, ডেল্টা ইউ ও তাইলে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড এর উপর নির্ভরশীল হবে। অর্থাৎ ইউ যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয় তাহলে ইউ প্লাস ডেল্টা ইউ হবে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এবং জেড প্লাস ডেল্টা জেড এর একটা ফাংশন। এখন টেইলরের সিরিজ যদি হয়, টেইলরের সিরিজের এক্সপেনশন আমরা গত ক্লাসে দেখে আসছি। হ্যাঁ, সেই এক্সপেনশনটা হচ্ছে গিয়ে এফএক্স। একটা টেইলরের সিরিজ যদি এফএক্স হয়, তাকে যদি আমরা এক্সপেনশন করতে চাই কোনো একটা ভ্যালু এ এর সাপেক্ষে, তাহলে আমাদেরকে লিখতে হয় যে এফ এ, তারপরে আমরা লিখি এক্স মাইনাস এ এফ প্রাইম এ, তারপর হচ্ছে গিয়ে এক্স মাইনাস এ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই এফ ডাবল প্রাইম এ, এইভাবে আমরা লিখি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এফএক্স এর জায়গায় হচ্ছে গিয়ে ইউ প্লাস ডেল্টা ইউ। এখানে ফাংশনটার পরিবর্তন হচ্ছে গিয়ে ডেল্টা ইউ পরিমাণ। তাহলে ফার্স্টে ফাংশনটার ভ্যালু আসবে ওই নির্দিষ্ট তিনটা পয়েন্টে, ওখানে একটা পয়েন্ট না হয়ে তিনটা ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল, এই জন্য এফ এক্স ওয়াই জেড আসবে। এরপরে হচ্ছে যে ফাংশনের পরিবর্তন কতটুকু, এক্স থেকে ফাংশনের দূরত্ব কতটুকু, এ এর দূরত্ব কতটুকু সেইটা আসে, সেইটা আমরা এখানে লিখতে পারি ডেল্টা এক্স হিসেবে। এবং ফাংশনটার ডেরিভেটিভকে আমরা লিখতে পারি ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। যেহেতু এখানে তিনটা ভ্যারিয়েবল, তিনজনের জন্য এই টার্মটা তিনবার আসবে। সো প্রথম পরিবর্তনটা হচ্ছে ডেল্টা এক্স, দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে ডেল্টা ওয়াই, তৃতীয় পরিবর্তনটা হচ্ছে ডেল্টা এক্স। আর প্রথম ডেরিভেটিভটা হচ্ছে গিয়ে ডেল্টা ইউ ওভার ডেল্টা এক্স, দ্বিতীয়টা হচ্ছে ডেল্টা ইউ ওভার ডেল্টা ওয়াই, তৃতীয়টা হচ্ছে গিয়ে ডেল্টা ইউ ওভার ডেল্টা জেড। তারপরে কিন্তু আরো টার্ম আছে এই ফাংশনটার ভিতরে। এই যদি এক্সপ্যানশন করা হয় তাহলে পরবর্তী টার্ম আসবে এক্স স্কয়ার এক্স মাইনাস এ স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডাবল প্রাইম এ। এরকম অজস্র টার্ম এখানে লেখা সম্ভব। ঠিক সিমিলারলি এর সাথে যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী টার্ম হবে ডেল্টা ইউ ডেল্টা এক্স স্কয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা স্কয়ার ইউ ডেল্টা এক্স স্কয়ার। এরকম মানে দুইবার ডেরিভেটিভ, আর এই ইররের উপর স্কয়ার দিয়ে দিয়ে টার্ম আসবে, তারপর কিউব দিয়ে দিয়ে টার্ম আসবে। এইভাবে টার্মস ইনভলভিং হায়ার পাওয়ার অফ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড। এখন যদি ধরে নেওয়া হয় যে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড এই তিনটা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ইরর, তাহলে একটা ক্ষুদ্র সংখ্যা যদি হয়, যেমন 0.01 যদি হয় একটা ইরর, সেটাকে স্কোয়ার করলে আবার দাঁড়ায় কিন্তু 0.0001। আর যদি কিউব করা হয় তাহলে আসলে 5টা শূন্য আসে, 5টা শূন্যর পরে একটা ওয়ান আসবে। সো
একটা ছোট ইররকে স্কোয়ার করলে সেটা আরো অনেক ছোট হয়ে যায়, কিউব করলে আরো অনেক ছোট হয়ে যায়, টু দি পাওয়ার 4 করলে অনেক বেশি ছোট হয়ে যায়। এই কারণে যেটা করা হয়েছে এখানে যে এই যে হায়ার অর্ডারের টার্মগুলা আসতে পারে সেই টার্মগুলোকে ইগনোর করা হয়েছে। স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4 এসব কিছুকে যদি ইগনোর করি তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে গিয়ে শুধু এতটুকু। তাহলে আমাদের থাকলো শুধু এই যে প্রথম লাইনে যারা যারা আছে তারা, হ্যাঁ, শুধু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যারা আছে তাদেরকেই আমরা হিসাবের ভিতর রাখলাম, বাকি সবাইকে ইগনোর করলাম। এখন দেখেন যে এটার বাম পক্ষে আছে হচ্ছে গিয়ে ইউ আর ডান পক্ষে আছে হচ্ছে গিয়ে এফ এক্স ওয়াই জেড, এবং এটা আমরা জানি যে ইউ সমান সমান এক্স ওয়াই, এফ এক্স ওয়াই জেড। তাহলে এফ এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা ইউ বসাইতে পারি। এখন ডান পক্ষ এবং বাম পক্ষ থেকে যদি ইউ বাদ দেই তাহলে আমাদের বাম পাশে থেকে যাবে ডেল্টা ইউ, আর ডান পক্ষে থেকে যাবে ডেল্টা ইউ ওভার ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স, ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই, ডেল্টা ইউ ডেল্টা জেড ইন্টু ডেল্টা জেড। তাহলে শুরুতেই যেটা বলে দিছিলাম যে এই যে ডেল্টা ইউ যে টার্মটা আমরা ধরছি, ডেল্টা ইউ টার্মটা কিন্তু আসলে আমাদের ইউ ফাংশনের ইরর। এই যে এখানে বলে দেয়া আছে দা ইরর ডেল্টা ইউ ইন ইউ, তার মানে ইউ ফাংশনটার ইররের পরিমাণ হচ্ছে কি ডেল্টা ইউ। তাহলে কখনো যদি কোনো একটা ফাংশন আমরা পাই যে ফাংশনের ভিতর মাল্টিপল ভ্যারিয়েবল আছে, এক্স ওয়াই জেড আছে, অথবা এক্স ওয়াই আছে, অথবা এ বি সি আছে, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, যতগুলাই ভ্যারিয়েবল থাকুক, আমাদের ইরর বের করার সূত্র হবে এই সূত্রটা। আচ্ছা, তাহলে সূত্রটা কি করতে হবে আসলে? সূত্রটায় যদি কোনো একটা ফাংশনের ইরর ক্যালকুলেট করতে বলে তাহলে আমাদেরকে ফাংশনের ভিতরে যেই যেই ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলগুলোর ডেল্টা এর মান জানতে হবে, আর তাদেরকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এই যে ডি ডি ইউ ডিএক্স লিখলে একরকম হয়, আর এখানে একটু ছোট হাতের ডেল্টা দিয়ে লেখা হয়েছে ডেল্টা ইউ আর ওভার ডেল্টা এক্স। এই ছোট হাতের ডেল্টা এর মানে হচ্ছে গিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ। যদি কখনো কোনো ফাংশন মাল্টিপল ভ্যারিয়েবলের উপর নির্ভর করে তখন সেখানে ডিরেক্ট ডেরিভেটিভ করা যায় না, পার্শিয়ালি করতে হয়। পার্শিয়াল ডেরিভেটিভের জন্য সোজা একটা হিসাব বলে রাখি, যখন যাকে ডেরিভেটিভ করব তাকে ভ্যারিয়েবল ধরবো, বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরবো। সোজা হিসাব। পার্শিয়াল ডেরিভেটিভের মানে হচ্ছে যখন যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে ভ্যারিয়েবল ধরবো, বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরবো। আচ্ছা, অঙ্ক করার সময় আমরা এগুলা আরেকটু ডিটেলস দেখবো, তখন বোঝা যাবে কি করতে হবে আসলে। আচ্ছা, এই ডেল্টা ইউ যেটা, সেই ডেল্টা গুলাকে আমরা আবার অ্যাবসোলিউট এরর বলে থাকি। আর গত দুই সপ্তাহ ধরে আমরা যা পড়ে আসতেছি তার মধ্যে আরেকটা টার্ম আছে রিলেটিভ এরর। রিলেটিভ এররের পরিমাণ হচ্ছে গিয়ে এররটাকে তার ভ্যারিয়েবল দিয়ে ভাগ করা। সো ইউ এর রিলেটিভ এরর হবে ডেল্টা ইউ ওভার ইউ। তার মানে এই পুরো সমীকরণের ডান পক্ষকে যদি আমরা ইউ দিয়ে ভাগ করি তাহলে আমরা রিলেটিভ এরর পেয়ে যাব। মূল হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট এরর বের করা, তারপরে রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর খুব ইজিলি বের করা যায়। আচ্ছা, তো আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখি একটু কিভাবে এই ম্যাথটা করতে হবে। আচ্ছা, ম্যাথে কি বলে দেয়া আছে, গিভেন দ্যাট দেয়া আছে একটা ফাংশন, ফাংশনটা ইউ নামেই দেয়া আছে। ফাংশনটা তিনটা ভ্যারিয়েবল নিয়ে ফাংশনটা গঠিত। এটা হচ্ছে যে 5xy স্কয়ার ওভার জেড কিউব। তার মানে এই ফাংশনটা হচ্ছে গিয়ে x এরও ফাংশন, y এরও ফাংশন, z এরও ফাংশন, তিনটা ভ্যারিয়েবল নিয়ে এই ফাংশনটা তৈরি। এখন বলছে ফাইন্ড দ্য রিলেটিভ এরর।
এই ইউ যে ফাংশনটা দেয়া আছে সেটা রিলেটিভ এরর বের করো at x যখন x1 y1 z1 তখন এররের পরিমাণ বের করো when the errors in each of x y z is 0.001 ওকে এখান থেকে যেটা বোঝা মানে অঙ্ক থেকে ফার্স্টে হচ্ছে কি আমাদেরকে কি কি দেয়া আছে সেটা আমাদেরকে একটু বের করে নিতে হবে আর আমাদের সূত্র এরর বের করার জন্য সূত্র কি আছে সেটা আগে লিখতে হবে আমরা কি সূত্রটা লিখি যে ডেল্টা ইউ এরর বের করতে বলছে ফার্স্টে রিলেটিভ এরর পরে বের করব আগে অ্যাবসলিউট এররটা বের করে নিই অ্যাবসলিউট এরর বের করতে পারলে রিলেটিভ এরর বের করা কোনো অসুবিধা হবে না ডেল্টা ইউ এর সূত্রটা কি ডেল্টা ইউ এর সূত্রটা হচ্ছে গিয়ে এই স্মল ইউ এর ডিফারেন্সিয়েশন করতে হবে প্রথমে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে সাথে ডেল্টা এক্স দিয়ে গুণ করতে হবে ওকে দ্বিতীয় যেটা লাগবে ইউ কে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে ওয়াই এর সাপেক্ষে ডেল্টা ওয়াই দিয়ে গুণ করতে হবে আর লাগবে হচ্ছে গিয়ে ইউ কে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে সাথে ডেল্টা জেড দিয়ে গুণ করতে হবে এই হচ্ছে কি আমাদের অ্যাবসলিউট এরর বের করার সূত্র আচ্ছা এখন কি কি দেয়া আছে সেটা একটু দেখি দেয়া আছে হচ্ছে গিয়ে এক্স কোন পয়েন্টে এররটা বের করতে হবে সেটা দেয়া আছে এক্স ওয়াই জেড তিনজনের মানই যখন এক তখন আমাদের এররটা বের করতে হবে এখন সূত্রে আপাতত দেখতেছি যে অ্যাবসলিউট এরর বের করতে এক্স ওয়াই এবং জেড এর অ্যাবসলিউট মান জানার দরকার হয় না তবে পরে লাগবে এটা বোঝা যাচ্ছে যে পরে লাগবে তাহলে এদেরকে আপাতত হিসাবের বাইরে রেখে বাকিটা দেখি পরের লাইনে বলতে আছে when the errors in each of x y z is 0.001 এবার বলে দেয়া আছে x এর এরর y এর এরর এবং z এর এররের মান হচ্ছে গিয়ে 0.001 তার মানে এখানে একটা তথ্য দেয়া আছে সেটা হচ্ছে এররের পরিমাণ দেয়া আছে প্রত্যেকে তার মানে ডেল্টা x ও দেয়া আছে ডেল্টা y ও দেয়া আছে এবং ডেল্টা জেড ও দেয়া আছে এবং তাদের প্রত্যেকের মান সমান সেই সমান সমান মানটা হচ্ছে গিয়ে 0.001 আচ্ছা তার মানে এই যে সূত্রটা আমরা লিখছি সেই সূত্রে ডেল্টা এক্স এর মান জানা আছে ডেল্টা ওয়াই এর মান জানা আছে ডেল্টা জেড এর মান জানা আছে জানা নাই কি কি পার্শিয়াল ডেরিভেটিভ গুলা জানা নাই পার্শিয়াল ডেরিভেটিভ গুলা তাহলে বের করতে হবে সো পার্শিয়াল ডেরিভেটিভ বের করি ফার্স্টে ডেল্টা ইউ ডেল্টা এক্স বের করব ওকে ডেল্টা ইউ ডেল্টা এক্স এখানে বের করে দেখাইছে ডেল্টা ইউ ডেল্টা এক্স বের করার বেলায় পার্শিয়াল ডেরিভেটিভ বের করার বেলায় নিয়ম বলে দিছি পুরো ফাংশনটার ভিতরে যার সাপেক্ষে ডেরিভেশন করতেছি তাকে বাদে বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরবো সো আমরা জানি যে যদি এরকম কোন একটা ফাংশন আমাদেরকে দিয়ে দেয় যে ডি ডিএক্স অফ 5x² এটা যদি ডেরিভেটিভ বের করতে বলে এটা ডেরিভেটিভ কি হবে কেউ বলেন তো 5x² এটা ডেরিভেটিভ কি হবে x²/2 5x²। ঠিক করে বলেন আন্দাজে বললেন না y/x z³ y² x z³ আমি বের করতে বলছি 5x² এর ডেরিভেটিভ কি আপনি কি বাজাইতেছেন 5x² এটার ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটার ডেরিভেটিভ কি হবে আমার স্লাইডগুলো দেখা যায় 5x 5x² ডেরিভেটিভ 5x হ্যাঁ এতক্ষণে একজন বলতে পারছে 10x 5x² এর ডেরিভেটিভ কিভাবে করতে হয় ওই ডেরিভেটিভ করার নিয়ম হচ্ছে যে কনস্ট্যান্টটা আগে বাইরে নিয়ে আসতে হয় কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় না এরপরে ডেরিভেটিভ করতে হবে গিয়ে শুধু x² এর
এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন যদি হয় ডেরিভেটিভ হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে সামনে এনটা আসে, সো এক্স স্কোয়ারের বেলায় সামনে টু আসবে, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে টু মাইনাস ওয়ান, এই টু মাইনাস ওয়ান মানে হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার ওয়ান, তাহলে আমাদের এই ডেরিভেটিভটার মান হবে গিয়ে 10x। এইভাবে ডেরিভেটিভ করতে হয়। এখন যদি ডেরিভেটিভ না পারেন তাহলে তো নিউমেরিক্যাল আর কি শিখবেন? ডেরিভেটিভ তো ইন্টারমিডিয়েটে পড়ায়, একটা ছোট ক্লাসে পড়ায় আর কি, বড় ক্লাসে তো পড়ায় না ডেরিভেটিভ। আর আমরা এই ডিপ্লোমাতে করি নাই স্যার। ওই ডিপ্লোমায় ফার্স্ট ইয়ারেই পড়াইছে ডেরিভেটিভ, এইসব বললেন না আমারে। ডিপ্লোমার ম্যাথের প্রথম কোর্সই হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন। স্যার আমরা 2011 তে করছি তো স্যার। হুম, আমি 2002 সালে করছি, তো আমাকে আর সালের কথাও বললেন না। তাইলে মনে হয় স্যার আমরা আস্তে আস্তে বন্ধ করে দিছি। এখন ডেরিভেটিভের এই নিয়মটা এই জন্য শিখাইলাম যে কোনো একটা ফাংশনের ভিতরে ফাংশনের ভ্যারিয়েবলটা বাদে বাকি কনস্ট্যান্টকে সরায় রাখতে হয়, শুধু ভ্যারিয়েবলের ডেরিভেটিভ করতে হয়। এখন পার্শিয়াল ডেরিভেটিভের মান, এই নিয়মটা কি? পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম হচ্ছে গিয়ে এই ইউ তো শুধু এক্স এর ফাংশন না, ইউর ভিতরে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। যখন আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন এক্স বাদে বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরবো। তো এক্স বাদে এখানে কে কে আছে? ওয়াই স্কোয়ার আছে আর নিচে জেড কিউব আছে। তো যখন এটাকে আমরা ডেরিভেটিভ করব তখন 5 du dx, এই যে ডেল্টা ইউ ডেল্টা এক্স এর কথা বলতেছে, ডেল্টা ইউ ডেল্টা এক্স কে যখন আমরা ডেরিভেটিভ করতেছি তখন আসলে কি করতেছি? 5 এখানে কনস্ট্যান্ট ধরতে হবে, ওয়াই স্কোয়ারটাও কনস্ট্যান্ট ধরতে হবে, নিচের জেড কিউবটাকেও কনস্ট্যান্ট ধরতে হবে। এই সব কিছুকে কনস্ট্যান্ট ধরার পরে বাকি থাকলো হচ্ছে আমাদের শুধু এক্স। এই এক্স কে এবার ডেরিভেটিভ করব, ডি ডিএক্স অফ এক্স। ডি ডিএক্স অফ এক্স মানে কি, কে বলতে পারবে? ওয়ান ডি ডিএক্স অফ এক্স মানে 1। ওয়ান তো এই যে 5y স্কয়ার জেড কিউব, এটা কত দিয়ে গুণ হবে? 1 দিয়ে গুণ হবে, তাই তো? 1 দিয়ে গুণ হওয়ার পরে এটাই থেকে যাবে, সো ডেল্টা ইউ ডেল্টা এক্স এর মান আমরা পেয়ে গেলাম 5y স্কয়ার জেড কিউব। বুঝা গেছে কিভাবে ডেল ইউ ডেল এক্স এর এই মানটা পাওয়া গেল? জি স্যার। আচ্ছা, বুঝে গিয়ে থাকলে তাহলে আমরা ডেল ইউ ডেল ওয়াইটা দেখি। ডেল ইউ ডেল ওয়াইটা কি হবে? ডেল ইউ ডেল ওয়াই যেটা হবে সেটা হচ্ছে যে এবার কি করতে হবে বলেন তো? এবার এক্স ওয়াই কে ভ্যারিয়েবল ধরতে হবে আর বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরতে হবে। তো ওয়াই কে আমরা বাদ রাখলাম, 5 আছে 5 এর মতোই থাকুক, এক্স আছে এক্স এর মতোই থাকুক, নিচে জেড কিউব আছে সেও তার মতোই থাকুক। কার ডেরিভেটিভ করতে হবে এবার? ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যদি 2x হয়, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে? 2y। সো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ যদি 2y হয় তাহলে আমরা শেষ পর্যন্ত কি পাইলাম? উপরে 5x গুণ টোয়াইস y, নিচে হচ্ছে z কিউব। 5x আর 2y গুণ করলে হবে 10xy আর নিচে পাওয়া যাবে z কিউব। তো এইভাবে ডেল y ডেল u ওভার ডেল y এটা পাওয়া গেছে। বুঝা গেল? কিভাবে 10xy ওভার z কিউব আসলো? এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা এবার বের করব ডেল ইউ ওভার ডেল জেড। ওকে, ডেল ইউ ওভার ডেল জেড আস্তে আস্তে করি। এবার হচ্ছে কি জেড হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল, রাইট? আচ্ছা, তো 5 এটাও কনস্ট্যান্ট, এক্স এটাও কনস্ট্যান্ট, ওয়াই স্কয়ার এটাও কনস্ট্যান্ট। এখন ডিফারেন্সিয়েশন করতে হবে হচ্ছে গিয়ে ডি ডিএক্স ডি ডিজেড, হ্যাঁ ডি ডিজেড অফ 1 ওভার জেড কিউব। কিন্তু এবার কারণ
জেড কিউবটা এবার কিন্তু লবে আছে, লবে নাই, এই হরে আছে, মানে নিচের দিকে আছে, ভগ্নাংশের নিচের অংশে আছে। 1/z কিউবকে ডিফারেন্সিয়েশন করবে। 1/z কিউবের ডিফারেন্সিয়েশন আবার কিভাবে করতে হয়? 1/z কিউবের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে গিয়ে ডি ডিজেড অফ 1/z কিউবকে আমরা লিখতে পারি z⁻³ এভাবে লেখা যায় না? জি স্যার। এবার বলেন z⁻³ এর ডিফারেন্সিয়েশন কি হবে? খুব সহজ। 3z²। না, -3 z -3z কিউব z4 হবে স্যার। স্যার z টু দি পাওয়ার ইনভার্স 4, ও সরি স্যার -3z⁴ 3 into z to the power inverse 4. d dx of x to the power n। হ্যাঁ, সবাই সূত্রগুলা খাতায় লিখবেন, খাতা সামনে রাখেন, এই সূত্রটা লিখেন। প্রথম -3z⁴ হবে। এই n-1। এবার বলেন এখানে n এর মান কত? -4 হবে স্যার, n এর মান -3 না? তাহলে n এর জায়গায় -3 বসাইলাম, x এর জায়গায় বা z এর উপরে হবে -3 -1, -3 আর -4 -4। সো এই পুরোটা সমান সমান হবে গিয়ে -3 x to z to the power -4। তো আমাদের এই যে 5xy² যেটা আছে, 5xy² যেটা আছে সেটা গুণ হবে আসলে, ফার্স্টে গুণ হবে -3 দিয়ে, তারপর গুণ হবে হচ্ছে গিয়ে z to the power -4 দিয়ে। আচ্ছা, z to the power -4 কে 1/z⁴ লিখতে পারি, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? না স্যার, নাই। ইনভার্স 4 কে লেখা যাবে স্যার। তাহলে 5 আর 3 গুণ করলে হয় -15, আর এই মাইনাসটা আসছে উপরে xy² আছে আর নিচে z⁴ আছে। এইভাবে ডেল ইউ ডেল জেড আমরা পেয়ে গেলাম। হ্যাঁ স্যার, এখন বুঝছি স্যার। ওকে, তাহলে এখন আবার আমরা সূত্রে ব্যাক করি। সূত্র হচ্ছে গিয়ে ডেল ইউ সমান সমান, ফার্স্টে হচ্ছে গিয়ে ডেল ইউ ডেল এক্স, সেটার মান এটা, সাথে ডেল্টা এক্স গুণ করতে হবে। ডেল ইউ ডেল ওয়াই, এটার মান একটু আগে বের করছি, সাথে ডেল্টা ওয়াই দিয়ে গুণ করতে হবে। ডেল ইউ ডেল জেড, যেটা বের হইলো এটা, তাকে ডেল্টা জেড দিয়ে গুণ করতে হবে। তো এখন এই ইরর গুলা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, তবে আমরা অ্যাবসোলিউট ইরর নিয়ে চিন্তিত, মানে হচ্ছে কি আমরা পজিটিভ ভ্যালু গুলা চাই। হ্যাঁ, ইররের ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক, মানটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। এজন্য এখানে লিখছে যে ডেল ইউ ম্যাক্স, যেটা মানে সবাইকে যদি পজিটিভ ধরে নেই তাহলে আমাদের সর্বোচ্চ ইরর যেটা সেটা পেয়ে যাব। সো আমাদের সর্বোচ্চ ইরর হবে গিয়ে এইটার পজিটিভ মান, প্রথম ইররটার পজিটিভ মান, দ্বিতীয় ইররটার পজিটিভ মান, তৃতীয় ইররটার পজিটিভ মান। আচ্ছা, এখন ইররটার সংখ্যা মান কত সবার? তাহলে সংখ্যা মানগুলো আমরা বসাই দেই। এটা ইররের সূত্রে বসায়, আমরা ভ্যারিয়েবল গুলো বসায় সূত্র বের করে ফেলছি, সূত্র বের করে অঙ্ক অর্ধেক কমপ্লিট করে ফেলছি। এখন জাস্ট সংখ্যা মান বসানো বাকি। এখন অঙ্কে বলে দেয়া আছে ডেল্টা এক্স এর মান, ডেল্টা ওয়াই এর মান, ডেল্টা জেড এর মান, সবার মান জানা আছে। আবার ইরর বের করার জন্য এক্স ওয়াই এবং জেড এর মানও বলে দেয়া আছে। সো এক্স ওয়াই জেড সবার মান 1। প্রথমে এক্স ওয়াই জেড সবার মান যদি 1 বসাই, প্রথম রাশিটা কত হবে? ক্যালকুলেটর থাকলে, ক্যালকুলেটর লাগবে না আসলে, এটা তো এখানে জাস্ট এক্স ওয়াই জেড এর মান, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড এগুলোর মান বসাইতে হবে। ওকে, সো প্রথমে যদি আমরা 5 বসাই, 5 ওয়াই এর মান 1, 1 এর স্কয়ার মানে 1, 1 কিউব মানে 1। সো শুধু 5 এর সাথে 1 দিয়ে গুণ, 1 দিয়ে ভাগ, এটার কোনো ইয়ে নাই, সিগনিফিকেন্স নাই। সাথে ডেল্টা এক্স দিয়ে গুণ, 5 এর সাথে তাহলে গুণ হবে ডেল্টা এক্স। ডেল্টা এক্স এর মান কিন্তু অলরেডি বের করা আছে, মানে দেয়াই আছে অঙ্কে 0.001।
তো 5.001 দিয়ে গুণ হবে, যোগ 10 xy, 10 এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে x, তার সাথে y, x এর মান 1, y এর মান 1, z এর মান 1। এটা কিন্তু এই যে শুরুতে অঙ্কের শুরুতে বলে দেয়া আছে। তো 1 1 দিয়ে গুণ করলে 1 1 দিয়ে গুণ, 1 কিউব দিয়ে ভাগ, 1 ই থাকবে। সাথে ডেল্টা y এর মানটা বের করতে হবে। ডেল্টা y এর মানটা দেয়াই আছে 0.001, 0.001। ওকে, আর থার্ড মানটা হচ্ছে গিয়ে 15xy স্কয়ার ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4। x এর মান 1, y এর মান 1, z এর মান 1। সো এটার সাথে 15 এর সাথে 1 দিয়ে গুণ, 1 দিয়ে ভাগ, কিছুই দরকার নাই করার, সাথে হচ্ছে গিয়ে 0.00। 0.001। আচ্ছা, 5 এর সাথে 0.001 যোগ গুণ করলে হয় 0.005। 10 এর সাথে 0.001 গুণ করলে হয় 0.01। আর 15 এর সাথে 0.001 গুণ করলে হয় 0.015। এই তিনজনকে যদি আমরা যোগ করি তাহলে 5 আর 5 এ হবে 10, এই 1 1 2 আর 1 এ 3, দশমিকের পরে আরেকটা শূন্য আছে, তারপরে তো আমরা ওভারঅল রেজাল্টটা পাবো হচ্ছে গিয়ে 0.03। ডেল্টা ইউ ম্যাক্স যেটা, এটার মান হচ্ছে গিয়ে 0.03। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে আমাদের ডেল্টা ইউ এর মান। এই যোগটা করে আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন এটা হচ্ছে কি অ্যাবসোলিউট এরর। ডেল্টা ইউ, ডেল্টা এর যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যাবসোলিউট এরর, আর আমাদেরকে বের করতে বলতে হচ্ছে কি রিলেটিভ এরর। রিলেটিভ এররের সূত্র হচ্ছে গিয়ে কোনো একটা ফাংশনের রিলেটিভ এরর হচ্ছে গিয়ে ডেল্টা অফ ওই ফাংশন ডিভাইডেড বাই ফাংশনের প্রকৃত ভ্যালু। তাহলে ডেল্টা ইউ তো পেয়ে গেলাম 0.03, এটা তো পেয়ে গেলাম। আর ইউ কিভাবে পাবো? ইউ তো জানি এটা, তাহলে কি করতে হবে আসলে? ইউ এর ভিতর এক্স, ওয়াই আর জেড এর মান বসাইতে হবে। এক্স এর মানও জানি, ওয়াই এর মানও জানি, জেড এর মানও জানি, সবার মান এক। 1 1 1 বসাইলে ইউ এর মান পাওয়া যাবে 5। তাহলে 0.03 কে 5 দিয়ে ভাগ করলে 0.006 পাওয়া যাবে। এই 0.006 হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল রেজাল্ট। ওকে, এইভাবে আমরা কোনো একটা ফাংশন যদি মাল্টিপল ভ্যারিয়েবল যুক্ত হয় তাহলে তার জন্য এরর ক্যালকুলেট করতে পারি। এটা হচ্ছে কি এরর ক্যালকুলেট করার মূল ফর্মুলা। ওকে, বইয়ে আরো কিছু অঙ্ক করে দেয়া আছে, ওই অঙ্কগুলো একটু দেখলে বুঝতে পারবেন। আর আমরা এখন কয়েকটা নতুন নতুন প্রবলেম ফেস করব, যেগুলো হচ্ছে কি আমাদের অনুশীলনীতে দেয়া আছে আর কি, প্র্যাকটিস প্রবলেম হিসেবে যেগুলো দেয়া আছে এগুলোর উত্তর আমাদের অনুশীলনীর শেষে দেয়া আছে, কিন্তু অঙ্কে করে দেয়া নাই, সেই অঙ্কগুলো আমরা করব। ওকে, সো 4টা প্রবলেম এখানে চয়েস করা হয়েছে। তার মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে গিয়ে ইফ পি একটা ফাংশন, যে ফাংশনটায় একটা ভ্যারিয়েবলই আছে, সেটা হচ্ছে গিয়ে সি, 3c to the power 6 minus 6c square। এখন কোশ্চেনটা হচ্ছে যে পার্সেন্টেজ অফ এরর বের করতে হবে অফ পি। এই ফাংশনটা পার্সেন্টেজ এরর বের করতে হবে যখন c সমান সমান 1 এবং এরর ইন c ইজ 0.05। c এর এররের পরিমাণ হচ্ছে গিয়ে 0.05। আচ্ছা, তো আমরা সলিউশনটা এখানে দেখি। প্রথমে আমরা ফাংশনটাকে লিখলাম। এখন কোনো যদি কোথাও যদি কোনো কিছু ফাংশন আকারে দেয়া থাকে, যেমন ইউ দেয়া ছিল, তাই না? আমরা ইউ এর ফাংশন দেখছি যে ইউ যদি এক্স ওয়াই জেড এর ফাংশন হয় তাহলে সেটা সূত্র আমরা অলরেডি জানি। এখন ইউ যদি এক্স ওয়াই জেড তিনোটা না থেকে যদি শুধু একজনই থাকে, অর্থাৎ ইউ যদি শুধু এফ অফ সি হয়, ফাংশন অফ সি হয়,
তাহলে কি হবে? তাহলে ডেল্টা ইউ তো বের করতে হবে। ডেল্টা ইউ বের করার জন্য আমাদেরকে বের করতে হবে গিয়ে ডেল্টা ইউ ওভার ডেল্টা সি গুণ ডেল্টা সি। তখন সূত্র হয়ে যাবে এরকম। কারণ হচ্ছে যে এখানে একটাই ভ্যারিয়েবল, এখানে এক্স ওয়াই জেড তিনজন নাই, এখানে ধরে নিলাম শুধু এক্স আছে, তাহলে বা শুধু সি আছে, তাহলে প্রথমে সি এর সাপেক্ষে একটা ডেরিভেটিভ লাগবে আর ডেল্টা সি এর মান কত সেটা জানা থাকা লাগবে, রাইট? এখানে বলছে যে এটা আসলে পি সমান সমান হচ্ছে গিয়ে ফাংশন অফ সি, পি হচ্ছে গিয়ে সি এর একটা ফাংশন। তাহলে আমাদের সূত্র কি হবে? সূত্র হবে গিয়ে ডেল্টা পি সমান সমান হবে ডেল্টা পি ওভার ডেল্টা সি গুণ ডেল্টা সি। তাহলে আমাদের সূত্র হবে গিয়ে ডেল্টা পি। এবার যেহেতু একটা ভেরিয়েবল, সেহেতু আর ছোট হাতের ডি লেখার দরকার নাই। যদি পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয়, মানে মাল্টিপল ভ্যারিয়েবল হয়, তাহলে ছোট হাতের ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। আর যদি একটাই ভ্যারিয়েবল হয় তাহলে আর ছোট হাতের ডেল্টা লাগে না, বড় হাতের ডেল্টা দিলেই চলে। এই হচ্ছে গিয়ে সূত্র। এই সূত্রটা তাহলে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি লাগবে? এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের লাগবে হচ্ছে গিয়ে ডিপি ওভার ডিসি, মানে পি কে সি এর সাপেক্ষে ডেরিভেশন করতে হবে আর ডেল্টা সি দিয়ে গুণ করতে হবে। আমাদের কি কি দেয়া আছে? আমাদের কোশ্চেনে দেয়া আছে যে সি এর মান হচ্ছে গিয়ে 1 আর ইরোর মান হচ্ছে গিয়ে 0.05। তাহলে সি এর মান দেয়া আছে 1 আর ডেল্টা সি যেটা সেটা দেয়া আছে 0.05। তাহলে এই সূত্রের মধ্যে ডেল্টা সি অলরেডি জানা আছে। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে গিয়ে এই ডেরিভেটিভটা বের করা। ডেরিভেটিভটাকে আমরা এভাবে বের করতে পারি ডিপি ওভার ডিসি। তার মানে এই ফাংশনটাকে সি এর সাপেক্ষে ডেরিভেশন করতে হবে, রাইট? এখন ডেরিভেশনের সূত্র আমরা জানি, x টু দি পাওয়ার n ddx অফ x টু দি পাওয়ার n। আগের পৃষ্ঠায় আর যে এখানে লেখা আছে সূত্র n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট? তো এইখানে হচ্ছে গিয়ে 3 তো কনস্ট্যান্ট, 3 বাইরে থেকে যাবে। আর c টু দি পাওয়ার 6 এর ডেরিভেটিভ কি হবে? c টু দি পাওয়ার 6 এর ডেরিভেটিভ যদি আমরা করি সেখান থেকে পাবো হচ্ছে গিয়ে 6 c টু দি পাওয়ার 5, ঠিক আছে না? তাহলে 3 এর সাথে 6 গুণ হইলে 18 আর তার সাথে c টু দি পাওয়ার 5 আছে, মাইনাস এই অঙ্কের দেয়া মাইনাস হচ্ছে গিয়ে এই মাইনাসটা। এখন হচ্ছে কি 6c স্কয়ার, 6 এর মতো থাকলো। c স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে গিয়ে 2c, c স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে গিয়ে 2 গুণ c, c টু দি পাওয়ার 1 বা c হিসেবে তাকে বলা যায়। তো 6 দিয়ে 2 গুণ হবে 12 আর সাথে c থাকবে একটা, সেটাকে বসাই দিলাম। তাহলে এখন আমাদের দরকার ডেল্টা পি। হ্যাঁ, ডেল্টা পি কে আমরা তাহলে কি বলতে পারি? ডিপি ওভার ডিসি, সেটা হচ্ছে গিয়ে এটা 18c টু দি পাওয়ার 5 মাইনাস 12c, যেটা এই আগের লাইনে বের করলাম। আর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে ডেল্টা সি। ওকে, এটা ঠিক রাখলাম। এখন কোশ্চেনে কি আসলে কি বের করতে বলছে? কোশ্চেনে বের করতে বলছে পার্সেন্টেজ ইরর। আর এখানে যেটা বের হয়েছে ডেল্টা পি, যেটা বের হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি? এটা হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট ইরর। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট ইরর। তিনটা সূত্র কিন্তু শুরুর দিকে গত ক্লাসে, তার আগের ক্লাস থেকে আমরা মেনশন করে আসতেছি। প্রথমে হচ্ছে গিয়ে অ্যাবসোলিউট ইরর। অ্যাবসোলিউট ইররকে ফাংশনটার মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হবে গিয়ে রিলেটিভ ইরর। রিলেটিভ ইররকে 100 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ইরর। সো
এখন পেলাম হচ্ছে গিয়ে অ্যাবসলিউট এররকে তার মান দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হবে রিলেটিভ এরর। রিলেটিভ এররের সূত্র এটা। সো রিলেটিভ এররে এই জিনিসটাকে, যে মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, সেটাকে পি এর মান দিয়ে ভাগ করব। পেয়ে গেছি এই জিনিসটা, তাকে পি এর মান হচ্ছে গিয়ে এটা 36 সি টু দি পাওয়ার 6 মাইনাস 6 সি স্কয়ার। মানে সোজা কথা পি এর ফাংশনটা এনে ডাইরেক্ট এখানে বসাই দিলাম, আর বেশি কিছু করি না। ডেল্টা পি পাওয়া গেছে। এখন এটা আগে বের করে নেই, পরে 100 দিয়ে গুণ করে ফেলবো। তো এটা বের করি। এখানে অজানা কি আছে, এখানে সি এর মান বলেই দেয়া আছে অঙ্কে 1, আর ডেল্টা সি এর মানও বলে দেয়া আছে 0.05। তো সবার মান বসাই। 18 গুণ 1 টু দি পাওয়ার 5 মানে 18, 12 গুণ 1 তার মানে 12। সো 18 মাইনাস 12, ডেল্টা সি এর মান 0.05, সে 0.05 লিখলাম। আর নিচে হচ্ছে গিয়ে 3 গুণ 1 মাইনাস 6 গুণ 1, 3 গুণ 1 মাইনাস 6 হচ্ছে 3 মাইনাস 6 সিম্পলি। তো উপরে 6, নিচে মাইনাস 3, কাটাকাটি করলে 2 দিয়ে 0.05 রে গুণ করলে 0.1 পাওয়া যাবে। এখানে একটা সূত্রের মাইনাস পাওয়া গেছে, সেই মাইনাসটা আমরা এখানে লিখবো। রিলেটিভ এরর বের করার সময় পরম মান নিতে পারেন, মানে শুধু পজিটিভ ভ্যালুটা নিতে পারেন। এই যে পরম মান চিহ্নটা দিলেই হবে, তাহলে খালি পজিটিভ ভ্যালুটা নিয়ে হিসাব করলেই হবে। সাধারণত এররের ক্ষেত্রে শুরু থেকেই বলে আসতেছি যে সংখ্যা মানটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, পজিটিভ বা নেগেটিভটা আসলে খুব বেশি গুরুত্ব রাখে না। সো পরম মান বসায় এটার সংখ্যা মানটা নিলাম শুধু। পার্সেন্টেজ এরর তাহলে কি হবে, রিলেটিভ এররের সাথে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চিহ্নটা বসাইতে হবে। 0.1 কে 100 দিয়ে গুণ করলে 10 হয়, পার্সেন্টেজ বসাই দিলাম। সো পার্সেন্টেজ এরর হচ্ছে গিয়ে 10%। ওইভাবে অঙ্কটা সলভ হইল। এটা ছিল আমাদের প্রবলেম নাম্বার 1। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2টা একটু দেখি। z সমান সমান বলা আছে 1/8 xy কিউব, মানে z এবার দুইটা ভ্যারিয়েবলের ফাংশন, x এরও ফাংশন y এরও ফাংশন। পার্সেন্টেজ অফ এরর বের করতে বলছে z এর। এবার x এর মান একটা দেয়া আছে, সাথে প্লাস মাইনাস দিয়েও একটা সংখ্যা দেয়া আছে। y এর মান একটা দেয়া আছে, সাথে প্লাস মাইনাস দিয়েও একটা সংখ্যা দেয়া আছে। যদি অঙ্কে প্রায় এই ধরনের সিম্বলিক ভ্যালু দেয়া থাকতে পারে, তাহলে এরকম যদি কখনো মান দেয়া থাকে তাহলে বুঝে নিতে হবে যে এইটা আসলে x এর প্রকৃত মান, শুরুর যে মানটা সেটা আসলে হচ্ছে গিয়ে প্রকৃত মান, অ্যাকচুয়াল ভ্যালু এটা। প্লাস মাইনাস দিয়ে যে মানটা দেয়া থাকবে সেটা হচ্ছে গিয়ে এরর। মানে x এর বেলায় যদি প্লাস মাইনাস দিয়ে সংখ্যার পরে, মূল মানের পরে প্লাস মাইনাস দিয়ে কিছু দেয়া থাকে, তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটুকু হচ্ছে গিয়ে ডেল্টা এক্স। সিমিলারলি y এর ক্ষেত্রে প্রথম যে মানটা সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল মান, y এর অ্যাকচুয়াল মান, আর প্লাস মাইনাস দিয়ে যে মানটুকু পরবর্তীতে দেয়া থাকবে সেটা আসলে এরর, তার মানে এটা ডেল্টা y। কোশ্চেন দেখে এতটুকু বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, এতটুকু যখন বোঝা হয়ে যাবে তখন আমরা অঙ্কটা শুরু করতে পারবো। তাহলে প্রবলেম 2 শুরু করি। প্রবলেম 2 কোশ্চেনটা আগে এখানে দেয়া আছে, তারপর x এর মানটা লিখছি, y এর মানটা লিখছি, এবং যে কথাটা একটু আগে বললাম সেই কথার সাপেক্ষে আমরা আসলে বলতে পারি ডেল্টা x হচ্ছে গিয়ে এই মানটা 0.0016, আর ডেল্টা y হচ্ছে গিয়ে আমাদের y এর এই পরের পার্টটুকু মানে 0.05। এখন আমাদের সূত্র কিন্তু ঘুরে ফিরে একটাই, সূত্রটা হচ্ছে গিয়ে ডেল্টা ইউ এর সূত্র। যেটা ডেল্টা ইউ এর সূত্র হচ্ছে গিয়ে তিনটা ভ্যারিয়েবলের জন্য আমরা শিখছি, এক্ষেত্রে যেহেতু দুইটা ভ্যারিয়েবল আছে তাহলে সূত্রটা দাঁড়াবে এরকম, ডেল্টা ইউ ডেল্টা এক্স আর হচ্ছে গিয়ে ডেল্টা ইউ ডেল্টা ওয়াই, তার মানে
u এর পার্শিয়াল ডেরিভেটিভ ইন টার্মস অফ y গুণ ইরর অফ y। এখানে যেহেতু ফাংশনটা ইউ না, ফাংশনটা জেড, তাহলে আমরা ডেল্টা জেড সমান সমান এই সূত্রটা আগে লিখলাম ডেল্টা জেড দিয়ে। নেক্সট কি 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 জানা আছে সেটা একটু দেখি। জানা আছে হচ্ছে ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই, এই অঙ্কে দেয়া আছে। এটা বের করতে হবে কি, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বের করতে হবে। পার্শিয়াল ডেরিভেটিভ বের করার মানে হচ্ছে গিয়ে যে এই জেড ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এখন আগের অঙ্কে শুরুতে যে অঙ্কটা দেখাইলাম সেই অঙ্কে যেভাবে করছি এই অঙ্কেও একইভাবে করব। তাহলে এক্স যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, বাকি সবাই কনস্ট্যান্ট, 1/8 y কিউব এই পুরোটাই কনস্ট্যান্ট। শুধু এক্স কে ডেরিভেটিভ করলে 1 পাওয়া যায়, সো সেই 1 গুণ আকারে লেখা না লেখা একই কথা। সো ডেল্টা জেড বাই ডেল্টা এক্স পার্শিয়াল ডেরিভেটিভের মানটা হবে 1/8 y কিউব। হ্যাঁ, এটা দ্বিতীয়বার যেটা করতে হবে, ডেল্টা জেড ওভার ডেল্টা ওয়াই, জেড কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। পার্শিয়াল ডেরিভেটিভের যে নিয়ম, ওয়াই বাদে বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরবো। সো 1/8 গুণ এক্স, এটা কনস্ট্যান্ট। ওয়াই কিউব কে ডেরিভেটিভ করতে হবে, ওয়াই কিউব কে ডেরিভেটিভ করলে 3y স্কয়ার পাওয়া যাবে। সো গুণ করার পরে গুছায় লিখলে জিনিসটা দাঁড়াবে 3/8 xy স্কয়ার। এবার এই মানগুলো আমাদের সূত্রে বসায় দেই এক এক করে। প্রথমে ডেল্টা জেড ডেল্টা এক্স এর মানটা বসাইলাম 1/8 y কিউব, আর ডেল্টা এক্স আছে 3/8 xy স্কয়ার, সাথে ডেল্টা ওয়াই গুণ। এখন বের করতে বলছে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কি অ্যাবসলিউট এরর, বের করতে বলছে পার্সেন্টেজ অফ এরর। অ্যাবসলিউট এরর পরে আগে রিলেটিভ এরর বের করব। রিলেটিভ এরর বের করার নিয়ম হচ্ছে ডেল্টা জেড কে জেড এর মান দিয়ে ভাগ করব। ডেল্টা জেড হচ্ছে গিয়ে এই আগের লাইনে যেই ফাংশনটা পেয়ে গেছি তার পুরাটা, আর জেড এর মান হচ্ছে গিয়ে এই যে দেয়া আছে 1/8 xy কিউব, যেটা সেটা জেড এর মান দিয়ে ভাগ করলাম। এখন উপরের ফাংশনটা যদি আমরা খেয়াল করি, সেই ফাংশনে দুইটা রাশির ভিতরেই 1/8 কমন আছে, ওয়াই স্কোয়ার রাশিটাও কমন আছে। সো আমরা যদি প্রথম পদটা থেকে 1/8টাকে কমন হিসেবে নিয়ে নেই, আর এই দুইজনের মধ্যে ওয়াই স্কোয়ারটা কমন আছে, ওয়াই স্কোয়ারটাকে কমন হিসেবে নিয়ে নেই, তাহলে প্রথম রাশিতে একটা ওয়াই বাকি থাকবে আর ডেল্টা এক্সটা বাকি থাকবে। সো ওয়াই স্কোয়ার চলে আসলে বাকি থাকলো ওয়াই আর বাকি থাকলো ডেল্টা এক্স। আর দ্বিতীয় পদ যেটা, সেই পদে আমাদের 1/8 যদি কমন নিয়ে আসি তাহলে 3 থেকে যাবে, এক্স কমন নেই, সো এক্স থেকে যাবে। ওয়াই স্কোয়ার কমন নিয়ে গেছি, সে থাকবে না, 1 থাকবে এখানে, 1 দিয়ে গুণ করা না করা একই কথা, আর সাথে ডেল্টা ওয়াই থাকবে। কমন নিলে কি হবে, জিনিসটা ছোট হয়ে আসবে। উপরে 1/8 আছে, নিচে 1/8 আছে, এই দুইজন কাটাকাটি চলে যাবে। উপরে ওয়াই স্কোয়ার আছে, নিচে ওয়াই কিউব আছে, কাটাকাটি করলে নিচে শুধু একটা ওয়াই থাকবে। নিচে একটা ওয়াই আর এক্স তো তার সাথে গুণ অবস্থায় আছে, থাকুক। আর যেহেতু 1/8 উপরে নিচে 1/8 ওয়াই স্কোয়ার উপরে নিচে কাটাকাটি চলে গেছে, সো এখানে ওয়াই ডেল্টা এক্স থেকে গেল, আর মানে এই টার্ম পুরোটা ভিতরে ব্র্যাকেটের মধ্যে যা আছে পুরোটাই থেকে গেল। এইবার জিনিসটা ছোট হয়ে আসছে, এখন মানগুলোকে বসাই দিই এক এক করে। ওয়াই এর মান কত, ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কি এই যে 4.5 যেটা, সেটা এটা এখানে বসাবো, ওয়াই এর জায়গায় সেটাকে বসাবো। ওয়াই এর সাথে কি আছে, ওয়াই এর সাথে ডেল্টা এক্স গুণ অবস্থায় আছে, তাই তো? এই যে ওয়াই এর সাথে ডেল্টা এক্স গুণ অবস্থায় আছে, তাহলে এই ওয়াই এর মান এটা, ডেল্টা এক্স এর মান এটা। এই অঙ্কে আমরা আগেই সাজায় রাখছি ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালুটা, ডেল্টা এক্স এর মান এটা, তারপর 3 আছে, 3 এর মতো থাকলো, এক্স আছে, এক্স এর অ্যাকচুয়াল ভ্যালুটা নিতে হবে, এক্স বললে তার অ্যাকচুয়াল ভ্যালুটা নিতে হবে 3.14, সেটাও লিখলাম। এরপরে ডেল্টা ওয়াই হচ্ছে কি 0.05, সেটা 0.05 এখানে লিখলাম। আর নিচে আছে হচ্ছে গিয়ে এক্স 3.14, আর ওয়াই হচ্ছে গিয়ে 4.5,
এই পুরো সংখ্যাটা ক্যালকুলেটরে লিখে এই গুণ ভাগগুলা লিখে গুণ করলে লাস্টে এটা পাওয়া যাবে 0.03384। এটা হচ্ছে কি আমাদের রিলেটিভ এরর। সো আমাদের পার্সেন্টেজ এরর কত হবে? পার্সেন্টেজ এরর হবে রিলেটিভ এররকে 100 দিয়ে গুণ করলে, এটাকে 100 দিয়ে গুণ করলে 3.38 পাওয়া যাবে। 3.38 এর পরে পার্সেন্টেজ লিখলেই আমরা পার্সেন্টেজ এরর পেয়ে যাব। সো এটা হবে কি আমাদের ফাইনাল অ্যানসার। ওকে, সো আশা করি বোঝা গেছে। নেক্সট আমাদের প্রবলেম নাম্বার 3, সেই প্রবলেমটা আমরা একটু দেখি। প্রবলেম নাম্বার 3 তে কি বলা আছে অঙ্কটা একটু পড়ি। বলা আছে হচ্ছে যে ফাইন্ড দ্য অ্যাবসোলিউট এরর। ওকে, ইন দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গিয়ে গুণফল। কার কার গুণফল? ইউ এন্ড ভি। ইউ এবং ভি এর প্রোডাক্টের এররটা বের করো যখন ইউ এর মান এত, ভি এর মান এত। আচ্ছা, দুইটা সংখ্যা গুণ করলে তাদের এরর কত হইতে পারে? এখানে এরর বলতে আসলে সর্বোচ্চ এরর। হ্যাঁ, এখানে যদি আমরা বাস্তবতার দিকে খেয়াল করি, ইউ একটা সংখ্যা যেটা হচ্ছে গিয়ে 56.54, এটার সাথে 0.005 যোগও হইতে পারে বিয়োগও হইতে পারে। ভি এর অ্যাকচুয়াল মান হচ্ছে গিয়ে 12.4, তার সাথে কিছু এরর আছে, সেই এররটা 0.005, সেটা যোগও হইতে পারে বিয়োগ হইতে পারে। তো অ্যাবসলিউট যখনই কোথাও এরর শব্দটা আসবে তখন আসলে ম্যাক্সিমাম এরর যেটা, সেই এররটাকে আমরা হিসাবে আনবো আর কি। ম্যাক্সিমাম এররটাকে হিসাব করার চেষ্টা করব। দেখি ম্যাক্সিমাম এরর হিসাব করার জন্য কি করা যায়। ইউ এর মানটা লিখলাম, ভি এর মানটা লিখলাম। এখন শুরুতেই যেটা বলে নিয়েছি যে প্লাস মাইনাস দিয়ে যদি কোনো ইয়ে থাকে তাহলে সেই প্লাস মাইনাসের পরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের এররের পরিমাণ। সো ডেল্টা ইউ হচ্ছে গিয়ে এই 0.005 আর 0.05টা হচ্ছে গিয়ে আমাদের ডেল্টা ভি। ওকে, প্রথমে যেটা করব যে প্রথমে ধরে নিলাম যে এই দুইটা সংখ্যার ভিতরে কোনো এররই নাই। এরর ছাড়া যদি হইতো তাহলে কি দাঁড়াইতো ব্যাপারটা? এরর ছাড়া হইলে এটার আসল মান হইতো গিয়ে 56.54 আর ভি এর আসল মান হইতো গিয়ে 12.4। তাহলে এরর ছাড়া তাদের প্রকৃত গুণফল হইতো u1v1 56.54 গুণ 12.4 সমান সমান এই মানটা আমরা পেয়ে যেতাম। এই দুইটা সংখ্যাকে গুণ করলে 701.096 পেয়ে যেতাম। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে এবার ধরলাম যে তাদের দুইজনেরই সর্বোচ্চ এরর সংঘটিত হয়েছে। সর্বোচ্চ এরর সংঘটিত হওয়ার মানে কি? সর্বোচ্চ এরর সংঘটিত হওয়ার মানে হচ্ছে যে এটার সর্বোচ্চ মান যেটা 0.005 মানটা এটার সাথে যোগ হয়ে গেছে। আচ্ছা, 56.54 এর সাথে 0.005 যদি যোগ করি তাহলে মানটা পেয়ে যাব 56.545। আবার ভি এর সর্বোচ্চ মানটা কত হইতে পারে এরর সহ সেটা হিসাব করি। ভি এর মানটা অ্যাকচুয়াল মান হচ্ছে কি 12.4, তার সাথে সর্বোচ্চ এরর হইতে পারে 0.05। সো 12.4 এর সাথে 0.05 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে কি 12.45। সো ইউ এর ম্যাক্সিমাম মানটা এত, ভি এর ম্যাক্সিমাম মানটা এত। তার মানে ইউ আর ভি দুইজনের ম্যাক্সিমাম মান যদি আমরা গুণ করি তাহলে পাবো এই দুইজনের গুণফল। সেই গুণফলটা হচ্ছে গিয়ে 703.985। এখন তাহলে অ্যাবসোলিউট এরর কি হবে? সর্বোচ্চ গুণফল থেকে যদি অ্যাকচুয়াল মানটা বাদ দেই তাহলে সর্বোচ্চ এরর আমরা পাবো। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে এটা 703.985
আর অ্যাকচুয়াল মান হচ্ছে গিয়ে 701.096। এদের দুইজনকে বিয়োগ করে অ্যাবসলিউট ভ্যালু নিলাম যাতে চিহ্ন নিয়ে কোনো ঝামেলা না হয়। সেক্ষেত্রে আমরা মান পেয়ে গেলাম 2.889। দশমিকের পরে এক ঘর পর্যন্ত যদি রাখি তাহলে 2.9 পর্যন্ত রাখলেই হবে। এভাবে আসলে আমরা এররের মান পেয়ে যেতে পারি। অ্যাবসলিউট এরর বের করতে বলছে এখানে, সো অ্যাবসলিউট এরর ইজ গুড এনাফ। এতটুকু পর্যন্ত রাখলে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট হয়ে গেল। এই ছিল আমাদের প্রবলেম নাম্বার 3। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 4। এটা একটু বড় প্রবলেম। স্যার আজকে সাইডে দিতেন। হ্যাঁ, স্যার মাথা হ্যাং হয়ে যাবে। সমস্যা কোনো? ব্রেক নেন, 5 মিনিট ব্রেক নেন, পানি খান। আর সবাই রোল নাম্বার দেন, চ্যাট বক্সে সবাই রোল নাম্বার দেন। 2 মিনিট ব্রেক। সবাই জুমে রোল নাম্বার দিয়ে দেন। সবাই এডমোডতে জয়েন করছেন? জি স্যার। যারা যারা এখনো এডমোডতে রিকোয়েস্ট স্যার। পাঠান নাই সবাই এডমোডতে জয়েন করে নেবেন। বলেন। আচ্ছা, তো প্রবলেম নাম্বার 4টা একটু বলি। এটা শেষ হলে আমাদের ক্লাস শেষ। এটা টেইলর সিরিজের এক্সপেনশনের একটা অঙ্ক। খুব কঠিন কিছু না, জাস্ট সূত্রটা জানতে হবে আর সেখানে মানগুলো বসাইতে হবে। প্রথম কথা হচ্ছে টেইলর সিরিজের এক্সপেনশন লিখতে হবে কার জন্য?
fx সমান সমান cos x এর জন্য কোন বিন্দুতে at x equal pi by 3 তে এবং এটা ডেরিভেটিভ হচ্ছে গিয়ে কোথায় ডেরিভেটিভ গুলো হচ্ছে গিয়ে x equal pi by 4 এ কি লিখতে হবে কম্পিউট দ্য অ্যাপ্রক্সিমেশনস ফ্রম 0th অর্ডার টু 5th অর্ডার 5th পর্যন্ত আমরা যাব না আমরা 4th এ গিয়ে থেমে যাব 5th পর্যন্ত অনেক বেশি ঝামেলা হয়ে যায় 4th এ গিয়ে থেমে যাব এবং প্রত্যেকটা ধাপের অ্যাবসলিউট এরর বের করতে হবে আচ্ছা প্রথমে টেইলরের সিরিজটা দেখি তখন অঙ্কটা বুঝতে সুবিধা হবে টেইলরের সিরিজ অলরেডি আমরা জানি তারপর এটা জানা থাকা লাগবে সবার টেইলরের সিরিজের সূত্র হচ্ছে গিয়ে এই লাইনে যেটা লেখা আছে সেটা fx সমান সমান হচ্ছে গিয়ে fa x minus a f prime a x minus a square divided by factorial 2 f double prime a কিউব দিয়ে একবার টু দি পাওয়ার 4 দিয়ে একবার চতুর্থ ডিগ্রি মানে এই 4 x টু দি পাওয়ার 4 পর্যন্ত গিয়ে থামলে চতুর্থ ডিগ্রি পর্যন্ত থামা হবে আচ্ছা এই সিরিজ বের করার জন্য আমাদের কি লাগবে তাহলে লিবনিজের মতনই স্যার এটা টেইলরের সূত্র লিবনিজের সাথে মিল আছে জি স্যার বুঝছি তাহলে প্রথমে আমাদের জানা লাগবে fx টা কি fx টা হচ্ছে গিয়ে cosine of x লিবনিজের সূত্রটা এটা এটা লিনব্রিজের সূত্র না লিনব্রিজের সূত্র আরেকটা লিনব্রিজের অঙ্কের মধ্যে এই সূত্রটা ব্যবহার করা হয়েছিল এটা টেইলরের সূত্র হ্যাঁ টেইলরের সূত্র দিয়ে অনেক কিছু করা হয়েছে টেইলরের সূত্র দিয়ে হাজার হাজার বই বের হয়েছে তো পৃথিবীর বহু জায়গায় এটা পাবেন আর কি যদি ম্যাথমেটিক্স এর কোথাও কাজ করতে হয় তাহলে এগুলো পাওয়া যায় বারবার কনফিউজড হওয়ার কিছু নাই টেইলরের সূত্রই আচ্ছা সো আমরা fx মানে হচ্ছে গিয়ে কোসাইন অফ x আর এর মানটা বলে দেয়া আছে হ্যাঁ এটা কি এটা হচ্ছে গিয়ে fx এর সূত্রে x সমান সমান পাই বাই 3 বসাইলে একটা মান পাওয়া যায় পাই বাই 3 মানে হচ্ছে গিয়ে পাই মানে যদি 180 ডিগ্রি ধরি তাহলে পাই বাই 3 মানে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি cos 60 ডিগ্রি যেটা সেটার মান কত সেটার মান হচ্ছে আমাদের হাফ সো x এর মানটা হচ্ছে গিয়ে পাই বাই 3 এখন ডেরিভেটিভটা বের করতে বলছে হচ্ছে গিয়ে পাই বাই 4 এ অর্থাৎ আমাদের এই যে ডেরিভেটিভ গুলো যে আমরা লিখি না f প্রাইম a f ডাবল প্রাইম a f ট্রিপল প্রাইম a এগুলো হচ্ছে গিয়ে ডেরিভেটিভের ভ্যালু এই ডেরিভেটিভ গুলো বের করতে হয় হচ্ছে গিয়ে a পয়েন্টে এই a পয়েন্টের ভ্যালুটা দেয়া আছে হচ্ছে গিয়ে পাই বাই 4 যে এখানে বলে দেয়া আছে যে ইটস ডেরিভেটিভ এট x ইকুয়াল পাই বাই 4 ডেরিভেটিভ গুলো যেই পয়েন্টে বের করতে হয় সেটা আসলে অ্যাকচুয়ালি a সো a সমান সমান হচ্ছে গিয়ে পাই বাই 4 সেটা আমরা লিখলাম আচ্ছা এখন টেইলরের সিরিজের এক্সপ্যানশন যে আমরা করতেছি এক্সপ্যানশনটার আসলে প্রকৃত তাৎপর্য কি এক কথা একটু বলি fx মানে হচ্ছে গিয়ে cos x x সমান সমান যদি আমরা পাই বাই 3 বসাই তাহলে cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি এই cos 60 ডিগ্রি এর মান হচ্ছে গিয়ে 0.5 বা হাফ সো অ্যাকচুয়ালি cos 60 ডিগ্রি 0.5 আর এই যে এক্সপ্যানশন করে আমরা অনেকগুলা মান নিতেছি একটা দুইটা তিনটা চারটা এভাবে অজস্র মান নেওয়া সম্ভব এই সবগুলা মানকে যোগ করলেও 0.5 পাওয়া উচিত সেটা আমরা একটু যাচাই করব যে 0.5 পর্যন্ত আসলেই পাচ্ছে কিনা এই সবগুলো যোগ করলে কি আসলেই 0.5 হবে না অন্য কিছু হবে সেটা যাচাই করার জন্যই এটা একটু দেখতেছি বা এই অঙ্কটাই সেটাই হচ্ছে গিয়ে মূল থিম আচ্ছা তো টেইলর সিরিজে লিখতে হলে আসলে ফার্স্টে কি জানতে হবে ফার্স্টে fa জানতে হবে
এফ এ জানতে হলে কি করতে হবে, এ এর মানটা বসাইতে হবে এফ এর মধ্যে। এফ এক্স মানে হচ্ছে গিয়ে কস এক্স, তাহলে এফ এ হবে গিয়ে কস এ। কস এ এর মান হচ্ছে গিয়ে π/4, cos π/4 মানে হচ্ছে গিয়ে cos 45 ডিগ্রি। ক্যালকুলেটরে ইজিলি লিখতে পারবেন cos 45 ডিগ্রি, সেটার মান পাওয়া যাবে 0.707106। আচ্ছা, এখানে আমরা এসে থামলাম। দ্বিতীয় টার্ম যেটা, সেটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস এ, সাথে হচ্ছে গিয়ে এফ প্রাইম এ। এফ প্রাইম এ বলতে বুঝতে পারতেছি যেটা আমরা, যে ফার্স্টে একবার ডেরিভেটিভ করতে হবে এফ এক্স কে। এফ এক্স কে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে এফ প্রাইম এক্স পাবো। এফ এক্স কে ডেরিভেটিভ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়। কস এক্স কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে গিয়ে মাইনাস সাইন এক্স। তাহলে এফ প্রাইম এ মানে কি, এফ প্রাইম এক্স এর জায়গায় এ এর মানটা বসাবো। এ শুরুতেই বলে নিছি π/4, সো এফ প্রাইম এ হবে মাইনাস সাইন এ। মাইনাস সাইন এ মানে মাইনাস সাইন π/4। সাইন π/4 মানে সাইন 45 ডিগ্রি, মাইনাস সাইন π/4 মানে মাইনাস সাইন 45 ডিগ্রি। মাইনাস সাইন 45 ডিগ্রির মান এটা। গুড। তারপরে কি করতে হবে? তারপরে সেকেন্ড ডেরিভেটিভ লাগবে, থার্ড ডেরিভেটিভ লাগবে, ফোর্থ ডেরিভেটিভ লাগবে। ফার্স্ট ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেটিভ করলে সেকেন্ড ডেরিভেটিভ পাওয়া যাবে। সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে গিয়ে কস এক্স, আর আগে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা লিখলাম। থার্ড ডেরিভেটিভ কি? থার্ড ডেরিভেটিভ হচ্ছে গিয়ে সেকেন্ড ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেটিভ করলে থার্ড ডেরিভেটিভ পাওয়া যাবে। কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে গিয়ে মাইনাস সাইন এক্স, আগে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস গুণ করে এখানে প্লাস হয়ে যাবে। থার্ড ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেটিভ করলে ফোর্থ ডেরিভেটিভ পাওয়া যাবে। সাইন এক্স কে ডেরিভেটিভ করলাম, কস এক্স পাওয়া যাবে। তো সাইন এক্স কস এক্স মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স এর ভিতরেই ডেরিভেটিভ গুলো সীমাবদ্ধ থাকবে। বাকি থাকলো কি? বাকি থাকলো এ এর মান বসানো। প্রত্যেকবার ডেরিভেটিভ করার পরে সেখানে এ এর মান একবার করে বসাইতে হবে। π/4 প্রত্যেকবার এক্স এর জায়গায় π/4 বসাইলাম, সাইন এর জায়গায় সাইন এক্স এর জায়গায় সাইন π/4, cos x এর জায়গায় cos π/4, sin π/4, cos π/4। সবগুলাই 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান একই, এই কারণে সবগুলাই একই পাওয়া গেছে, খালি প্লাস মাইনাস ইয়ে হয়ে গেছে। এখানে খুব বেশি পরিশ্রমের কিছু নাই, পরিশ্রম হচ্ছে কি এই টেবিলটা বানানো নিয়ে। ওই টেবিলটায় যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে একটা চার্ট করা হয়েছে, চার্টের ভিতরে অর্ডার গুলো লেখা হয়েছে। শূন্য অর্ডার হইলে কি হবে, ফাংশনটার মান কত হবে, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার হইলে ফাংশনটার মান কত হবে। আচ্ছা, প্রথমবার যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে জিরোথ অর্ডারে ফাংশনটার মান কত। শূন্য অর্ডার হইলে ফাংশনটার মান হবে শুধু এটা, মানে প্রথম পদটা নিলে সেটা হবে শূন্য অর্ডার, সেখানে এক্স এর কোনো টার্ম নাই, খালি এফ এ আছে। এফ এর মান কত? এফ এর মান এটা 0.707106। আচ্ছা, এখন যদি শুধু একটা মানই নিতাম তাহলে মান আসছে এটা। আসলে আসা উচিত কত ছিল? আসা উচিত ছিল হচ্ছে গিয়ে cos π/3 এর মান যত তত আসা উচিত ছিল। আসলে আসা উচিত ছিল 0.5। শুধু যদি একটা টার্ম নেই তাহলে পাইছি হচ্ছে গিয়ে 0.707। বেশ বড় সড়ো একটা ইরর আছে, 0.5 থেকে এই 0.707টা বাদ দিলে এতখানি ইরর পাওয়া যায়, 0.207106। শুধু একটা পদ নিলে ইরর বেশি আসবে স্বাভাবিক। এবার দুইটা পদ নেই, দুইটা পদ মানে হচ্ছে গিয়ে এটাও নিব প্লাস এটা নিব, 0.707 তো আছেই, সাথে x মাইনাস a নিব। x এর মান কত? x এর মান কিন্তু দেয়া আছে π/3 মানে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। এগুলা কিন্তু রেডিয়ানে হিসাব করতে হবে, সো ক্যালকুলেটরে যখন আপনারা এই হিসাব নিকাশগুলো করতে নিবেন তখন ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যাইতে হবে। তো এই যে x মাইনাস a যেটা, সেটার মান কিন্তু এটা, x এর মান π/3, a এর মান π/4। এই বিয়োগফলটা বের করে সেই বিয়োগফলটার সাথে f প্রাইম a, f প্রাইম a কোথা থেকে পাবো? এই যে এখান থেকে পাবো। এই দুইজনকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড পদটার মান
ফার্স্ট পদটার মান ছিল 0.707 আর এইটার মানের একটা নেগেটিভ মান পাওয়া যাবে 0.707 থেকে ওই নেগেটিভ মানটা বাদ দেওয়ার পরে এই মানটা টোটাল মানটা পাওয়া যাবে। এটা সোজা কথায় প্রথম দুইটা পদ যোগ করার পরে সংখ্যা মান এটা পাওয়া যাবে 0.521986। পাওয়া উচিত কত 0.5, প্রথম দুইটা পদ যোগ করে পাইলাম 0.52, কাছাকাছি গেছে 0.5 এর, তবে এখনো বেশ এরর আছে, সেই এররটা হচ্ছে 0.021986। এরপরে কি করতে হবে, তৃতীয় রাশিটা নিতে হবে। তৃতীয় রাশিটা প্রথম তিনটা পদ এবার একসাথে যোগ করতে হবে। দুইজনের মান অলরেডি বের হয়ে আছে, তৃতীয়টার মানটা বের করি। x এত π/3, a π/4, তাকে স্কোয়ার করো, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 দিয়ে ভাগ করি। ভাগ করার পর f ডাবল প্রাইম এ দিয়ে গুণ করি, f ডাবল প্রাইম এটা গুণ টুন করার পরে সবগুলা প্রথম তিনটা পদ যোগ করলে মান পাওয়া যাবে এটা। চতুর্থ পদ সহ চারটা পদ একসাথে যোগ করলে একইভাবে মান পাওয়া যাবে এটা। পাঁচটা পদ সহ সবকয়টা একসাথে যোগ করলে মান এটা পাওয়া যাবে। যদি মানগুলা একটু দেখি আর এররের পরিমাণগুলা দেখি তাহলে দেখবো যে এরর ক্রমাগত ছোট হয়ে আসতেছে। প্রথমে এরর ছিল 0.207, এবার 0.02, তারপরে 0.0022, তারপরে দশমিকের পরে 3টা শূন্য, তারপরে 1, পরে লাস্টেরটার জন্য দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 7। তার মানে চতুর্থ পদে গিয়েই আমরা অনেক কাছে চলে গেছি। পঞ্চম পদ যদি নিতাম আরো 0.5 এর কাছে যাইতাম, ষষ্ঠ পদ নিলে একদম 0.5 এর খুব কাছাকাছি চলে যাইতাম। এই হচ্ছে কি টেইলরের সিরিজের এক্সপ্যানশন। তার মানে হচ্ছে যে একটা রাশিকে যদি সিরিজে এক্সপ্যানশন করা হয়, সিরিজের মানগুলা যত বেশি নিতে থাকবো তত বেশি আসলে সেটা ওই ফাংশনটার প্রকৃত ভ্যালুর কাছাকাছি যেতে থাকবে। এই অঙ্কটা সবাই হাতে কলমে করলে ব্যাপারটা বোঝা যাবে।